তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আছো, তোমাদের ইংলিশ প্রিপারেশন মানে ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস। অর্থাৎ একটা বক্সের মধ্যে বা একটা টেবলে কিছু ওয়ার্ড কিছু ফ্রেজ দেয়া থাকবে, মূলত সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করে তোমাদেরকে শূন্য স্থান পূরণ করতে হবে, এটাই নিয়ম। তো সেক্ষেত্রে তোমরা যদি এখানে রুলস মুখস্থ করো একটার পর একটা রুলস, এটা যতটা ইফেক্টিভ হবে তার চেয়েও বেশি ইফেক্টিভ হবে বা কার্যকর হবে যদি তোমরা বাংলা অর্থ জানো সেন্টেন্সের এবং সেই ওয়ার্ড বা ফ্রেজগুলোর বাংলা মিনিং জানো, তাহলে তোমরা খুব ভালোভাবে উত্তর করতে পারবা। এর জন্য কি করণীয় সব আলোচনা হবে আজকের এই ক্লাসে। তো আমরা প্রথমে একটা নমুনা প্রশ্ন দেখে আসি যে বিগত বছরে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অর ফ্রেজ, ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে বিগত বছরে যে কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্ন এসেছে তার একটা আমরা আগে নমুনা দেখে আসি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে কিছু ওয়ার্ড দেয়া আছে। এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো ব্যবহার করে, এখানে ফ্রেজ কেন বলা হচ্ছে, এই দেখো একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে যখন বাক্যের একটা পার্ট হয় তাকে ফ্রেজ বলা হয়। তার মানে এটা একটা ফ্রেজ আর এটা একটা কি ওয়ার্ড। সো এখানে ওয়ার্ডও থাকতে পারে, ফ্রেজও থাকতে পারে। এগুলো দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা পূরণ করার জন্য আমি মনে করি তোমাদের প্রথম যে কাজটা হলো এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিং আগে বুঝে নেওয়া। যেমন দেয়ার, আমরা দেয়ার ব্যবহার করি কখন, যখন কোথাও কোনো কিছুর অবস্থান আমরা বর্ণনা করি। আমি যদি বলি যে টেবিলের উপর একটা কলম আছে, আমি কি বলবো, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল। তাহলে এই যে কোথাও কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। অথবা দেয়ারের বাংলা অর্থ হলো সেখানে। এরপর কিছু দেখো হোয়াট ইফ, তোমরা তো জানো যে ইফ মানে কি যদি, আর হোয়াট মানে কি। তার মানে হোয়াট ইফ হচ্ছে কি হতো যদি। অনেক সময় বলি না, ইস কি হতো যদি তুমি সেখানে না থাকতে, আমার কি অবস্থাটাই হতো। হোয়াট ইফ, কি হতো যদি, এরকম অর্থ বোঝায়। তারপর ওয়াজ বর্ন, বুঝতেই পারছো যে কেউ জন্মগ্রহণ করেছে বোঝাতে আমরা অ্যামিজার বা ওয়াজারের পর বর্ন ব্যবহার করি। পাস্ট টেন্স হলে ওয়াজ বর্ন। হ্যাড বেটার, হ্যাড বেটার বলতে সোজা কথায় হচ্ছে শুড, উচিত। মানে কোনো কাজ করা উচিত বুঝালে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। আমি তো বলি ইউ হ্যাড বেটার গো দেয়ার, মানে তোমার বরং সেখানে যাওয়াই ভালো। হ্যাড বেটার অর্থটা এরকম। আচ্ছা, অ্যাজ লং অ্যাজ, লং মানে একটা সময়কে বোঝাচ্ছে। অ্যাজ লং অ্যাজ এর অর্থটা হচ্ছে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, এরকম অর্থে আমরা অ্যাজ লং অ্যাজ ব্যবহার করি আমরা। আচ্ছা, লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দটা কখন ব্যবহার করি আমি তোমাদের এগুলো বাংলা মিনিং সব লিখে দিব, আগে একটু আমার কথা শোনো। লেট অ্যালোন এর অর্থটা কি, আমি অর্থটা একটু বুঝাই। আমি একটা বাক্য বলি যে হি কান্ট স্পিক বেঙ্গলি, লেট অ্যালোন ইংলিশ। সে তো বাংলাই বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। মানে একটা কাজ করতে পারে না, আরেকটা তো দূরের কথা। এরকম চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করি। হি কান্ট স্পিক বেঙ্গলি, লেট অ্যালোন ইংলিশ। সে বাংলাই বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তাহলে লেট অ্যালোনের কাজ হচ্ছে এটা। তারপর কি আছে, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলোর কাজ হচ্ছে মানে কোনো কাজ করতে হবে, করা আবশ্যকীয়, এটা বুঝালে হ্যাভ টু ব্যবহার হয়। যেমন তুমি একটা অফিসে কাজ করো, তোমার বস তোমাকে বলেছে, কি বলেছে, তোমাকে ঠিক টাইমের মধ্যে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম হিয়ার ইন টাইম। হ্যাভ টু, খাইতে হবে, যেতে হবে, করতে হবে, এরকম বুঝলে আমরা হ্যাভ টু ব্যবহার করি। আর অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর বাংলা অর্থ যেন, যেন বা মনে হয় যেন। আচ্ছা বাংলা গান শোনাই, আমার এমন মনে হয় যেন 1000 বছর আগে বুঝি ছিল পরিচয়। বাস্তবে কি 1000 বছর আগে পরিচয় থাকা সম্ভব? সম্ভব না তো। একটা মানুষের বয়স কত? ও 1000 বছর আগে পরিচয় কেমনে ছিল? তার মানে এর অ্যাজ ইফ এর কাজ হলো অ্যাজ ইফ, আর একটা আছে অ্যাজ দো। এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর কাজ হচ্ছে, মিনিংটা হলো মনে হয় যেন। এটা দ্বারা বোঝায় বাস্তবে একটা ঘটনা সত্য না, জাস্ট মনে হয়। এরকম বুঝালে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করে থাকি। আর ইট তো বুঝো ইহা, আর অ্যাজ সুন অ্যাজ দ্বারা একটা সময়কে বোঝায়, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল বলি না আমরা, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এই জিনিসগুলোর ব্যবহার আমাকে করতে হবে সেন্টেন্সে। সো প্রথম কাজ হচ্ছে আমাকে ওয়ার্ড ফ্রেজগুলোর মিনিং বুঝে নেওয়া। দ্বিতীয় কাজ হলো সবগুলো প্রশ্ন এক নজর পড়ে নিবা, আগেই উত্তর করতে যাও না। তখন তোমার
ধরো তুমি এই ওয়ার্ডটা দিয়ে উত্তর করছো, একটু পরে গিয়ে মনে হবে না এই ওয়ার্ডটা তো এখানে বসলে ভালো হতো। এই জন্য আগে ওয়ার্ড ফ্রেজগুলো পড়বা, তারপর সেন্টেন্স পড়বা, এরপর তুমি ভাববা যে কোথায় কোনটা ম্যাচ করে। তো আমাদের এখানে যে কয়টা সেন্টেন্স আছে আমরা আগে এই কয়টা বুঝে নিই। এখানে কি আছে? কোশ্চেন এতে বলছে ড্যাশ ইজ রিয়েলি আনফরচুনেটলি ফর আ বয় লাইক হিম টু ফেইল ইন দ্য এক্সাম। তার মতো একটা বালকের জন্য পরীক্ষায় ফেল করা আসলে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। ও ফেল করবে কেন? তাহলে এখানে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো তুমি কি দিবা বলো? এখানে তো দেয়ার দিয়ে হয় না, কারণ দেয়ার ব্যবহার করা হয় কোনো একটা অবস্থান বোঝানোর জন্য দেয়ার হয়। এখানে তো প্রশ্নবোধক বাক্যও না, এখানে ওয়ার্ড ইফ দিয়ে তুমি কি করবা? সো তোমরা ধরতেই পারছো যে এখানে ইট ব্যবহার হবে। তাহলে আমি দিলাম এখানে কি ইট। ইট ইজ রিয়েলি আনফরচুনেটলি ফর আ বয় লাইক হিম টু ফেইল ইন দ্য এক্সাম। তারপরে কি আছে? হি কান্ট স্কোর আ গোল ড্যাশ আ হ্যাট্রিক। আরে একটা গোলই দিতে পারে না, আবার হ্যাট্রিক করবে? বলো কি না? তাহলে বলো তো কোনটা হবে? লেট অ্যালোন। লেট অ্যালোন। হি কান্ট স্কোর আ গোল লেট অ্যালোন হ্যাট্রিক। হ্যাট্রিক তো দূরের কথা, ও তো গোলই দিতে পারে না। এবার কি বলছে দেখো, হিজ মাদার বিং সিক, তার মা অসুস্থ হয়। হি নিডস টু গো হোম, তার মা অসুস্থ হওয়ায় তার বাসায় যাওয়া দরকার। ড্যাশ পসিবল, তার মানে কি যত দ্রুত সম্ভব। তাহলে বুঝতেই পারছো এখানে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে হিজ মাদার বিং সিক, হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্য ম্যানেজার সেইজ অ্যালোন, ম্যানেজার একা একা বলতেছে। কি বলতেছে? ইট সিমস, এটা মনে হচ্ছে, আদার্স হ্যাড নাথিং টু সে, অন্যদের কিছুই বলার নেই। তার মানে তার কাছে এটা মনে হচ্ছে, বাস্তবে কিন্তু সত্য না। সরি, এরকম ক্ষেত্রে আমরা কি দিব? অ্যাজ ইফ। যখন দেখবা যে বাস্তবে সত্য না, তখন তোমাকে অ্যাজ ইফ নিতে হবে। তাহলে দ্য ম্যানেজার সেইজ অ্যালোন ইট সিমস অ্যাজ ইফ আদার্স হ্যাড নাথিং টু সে। তোমরাই বলো, এখানে কি নিয়মের খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, অ্যাজ ইফের নিয়ম জানা দরকার। মানে তুমি যদি নিয়মের কথা বলো, তাহলে আমি বলবো নিয়মও জানতে হবে, মিনিংও জানতে হবে, দুইটাই জানতে হবে। যেমন তোমাকে প্রথমে জানতে হবে অ্যাজ ইফ মানে যেন বা মনে হয় যেন। বাস্তবে যখন কোনো ঘটনা সত্য হয় না, তখন আমরা অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করে থাকি। দুইটাই তোমাকে জানতে হবে। এবার আসো বাকি আমরা সেন্টেন্সগুলো দেখি। ইতে আছে কি? নো ওয়ান ইজ হ্যাপি উইথ হার রেজাল্টস, মানে কেউ তার রেজাল্ট নিয়ে খুশি না। আসলে কি তাই? আচ্ছা, সে ড্যাশ আন্ডারস্ট্যান্ড ইট। কি দিবা এখানে? কেউ তার, এখানে কার রেজাল্ট নিয়ে খুশি না? হার রেজাল্ট, মানে ওই যে শি কে বোঝাচ্ছে। নো ওয়ান ইজ হ্যাপি মানে কেউ খুশি না উইথ হার রেজাল্ট, মানে এই যে শি বলতে তাকে বোঝাচ্ছে, তার রেজাল্ট নিয়ে কেউ খুশি না। তার এটা বোঝা উচিত। উচিতের ইংলিশ কি? শুড, বাট দেয়ার ইজ নো শুড, আছে কি? হ্যাড বেটার। তাহলে আমরা এখানে হ্যাড বেটার দিয়ে চালিয়ে যেতে পারবো। শি হ্যাড বেটার আন্ডারস্ট্যান্ড ইট, তার এটা বোঝা উচিত। এরপরে কি বলেছে দেখো, ড্যাশ ইউ লস্ট ইউর পেন। এই যে প্রশ্নবোধক বাক্য, এই প্রশ্নের জন্য প্রশ্ন আসবে, ওয়ার্ড ইফ। ওয়ার্ড ইফ ব্যবহার হয় প্রশ্নের জন্য। হোয়াট ইফ ইউ লস্ট ইউর পেন, তুমি যদি তোমার কলম হারাইতে, তাহলে কি হইতো? কি হইতো যদি তোমার কলম হারিয়েতে? তাহলে এরকম প্রশ্ন করলে সেক্ষেত্রে আমরা ওয়ার্ড ইফ ব্যবহার করি। তারপর আসো, ড্যাশ লিভড আ ক্লেভার ফক্স ইন আ জঙ্গল। এইবার অবস্থান আসছে, যে জঙ্গলে বাস করতো একটা চালাক চতুর শেয়াল। তাহলে এখানে দেয়ার হবে। তাহলে যখনই কোনো কিছুর অবস্থান বুঝাবে তখনই হবে দেয়ার। দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন আ জঙ্গল। দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার, গরিবদেরকে দুর্ভোগ ভুগতেই হবে। অ্যাজ লং অ্যাজ, যতদিন না দে আর, মানে যতদিন দে আর ইলিটারেট, তারা অশিক্ষিত থাকে। তাহলে তাদেরকে ততদিন ভুগতে হবে যতদিন বা যতক্ষণ দে আর ইলিটারেট। যদি এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করো, যদি এরকম একটা বাক্য হইতো যে দে আর, এই শব্দটা যদি না থাকে,
যদি এই শব্দটা না থাকে আছে ধরো লিটারেট, তখন কিন্তু হিসাবটা ভিন্ন। তখন এখানে হবে আনটিল। কেন? আনটিল মানে যতক্ষণ না তাদের স্বাক্ষর জ্ঞান হয় ততক্ষণ তাদেরকে ভুগতে হবে। বাট এখানে শব্দটা ছিল ইলিটারেট, তার মানে অ্যাজ লং অ্যাজ, মানে যতক্ষণ ইলিটারেট থাকবে তাদেরকে সাফার করতে হবে। এরপরে কি বলছে, জহির রায়হান ড্যাশ অন 19 আগস্ট 1935 ইন ফেনী। তোমরা এটা নাচতে নাচতে পারবা যে এখানে কি হবে, ওয়াজ বর্ন। জহির রায়হান ওয়াজ বর্ন। লাস্ট বলছে উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তাহলে দেখো এডুকেট একটা ভার্ব, মূল ভার্ব। তার মানে তোমার এখানে মূল ভার্বের সামনে কি বসে বলো? মূল ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব বসতে পারে, এছাড়া কিছু বসার সুযোগ নেই। বা একটা অ্যাডভার্বও বসে, এখানে একটা অক্সিলারি ভার্ব বসতে পারে। তো এবার খোঁজো তো এখানে কোনটা অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হলো দুইটা, একটা হলো হ্যাড বেটার আর একটা হলো হ্যাভ টু। হ্যাড বেটার তো আমরা একবার ব্যবহার করেছি, আর বাকি কে রইলো, হ্যাভ টু। তার মানে এখানে হবে হ্যাভ টু। কি হবে, হ্যাভ টু। তাহলে উই হ্যাভ টু এডুকেট অল, আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে, টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করার জন্য। খেয়াল করেছো? তাহলে এখানে একটা বিষয় তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছো যে এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য উপায় একটাই। কি উপায়? তোমাদেরকে আগে এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর বাংলা মিনিং জানতে হবে এবং এদের ব্যবহার আগে শিখতে হবে। তারপর তোমাকে প্র্যাকটিসের ময়দানে নামতে হবে। এগুলো শেখার পর তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার ফ্লুয়েন্সি বাড়বে, এটাই বাস্তব। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এরকম কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো বিগত বছর পরীক্ষায় এসেছে এবং আসন্ন 26-এর পরীক্ষায় আসতে পারে, 27-এর পরীক্ষায় আসতে পারে, আমরা এইগুলোর একটা তালিকা নিয়ে নিব। সুতরাং এখন সময় এসেছে আমাদেরকে এই ওয়ার্ড ফ্রেজগুলো শিখে নিতে হবে। এখানে কি কি আছে আমরা এক নজরে দেখে নেই এবং তোমাদেরকে আমি এটা একটা পিডিএফ শিট দিয়ে দিব যেন তোমরা এগুলো পড়তে পারো। এখানে ফুল মার্কস ক্যারি করতে হবে। আচ্ছা, এখানে কি আছে, হোয়াটস ইট লাইক, কেমন লাগে, এরকম অর্থে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। তারপরে কি আছে, বা কেমন হয়। আচ্ছা, আমি যদি বলি হোয়াটস ইট লাইক গোয়িং দেয়ার, সেখানে গেলে একটু কেমন হয়, এরকম অর্থে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করি। এবার আসো হোয়াট ডাজ লুক লাইক, মানে দেখতে কেমন, এরকম অর্থে হোয়াট ডাজ লুক লাইক। যেমন তুমি যদি বলো হোয়াট ডাজ আ ফ্রগ লুক লাইক, মানে একটা ব্যাং দেখতে কেমন। তাহলে হোয়াট ডাজ আ ফ্রগ লুক লাইক, এরকম কোনো কিছু দেখতে কেমন বুঝালে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। তারপর আসে উড রাদার। উড রাদার মানে বরং ভালো, পছন্দ বুঝাতে উড রাদার নেই। মানে কি, ধরো একজন বলতেছে ভাই আমি পরীক্ষায় ফেল করব, কোনো সমস্যা নেই, আমি নকল করব না। তার মানে কি, আমার নকল করার চেয়ে বরং পরীক্ষায় ফেল করা অনেক ভালো। তাহলে ও ইংলিশে কি বলবে, আই উড রাদার ফেল ইন দ্য এক্সাম দেন কপি ইন দ্য এক্সাম। দুইবার ইন দ্য এক্সাম না বলে সে একবারে বলবে আই উড রাদার ফেল দেন কপি ইন দ্য এক্সাম। তার মানে যেখানে উড রাদার ব্যবহার হয় সেখানে কিন্তু দ্যানও ব্যবহার হয় নর্মালি। তাহলে দুইটার মধ্যে যখন কোনোটাকে আমরা প্রেফার করব তখন আমরা উড রাদার ব্যবহার করি। তারপর নো সুনার হ্যাড, মানে কোনো কিছু হতে না হতেই, ঘটতে না ঘটতেই। নো সুনার হ্যাড হি গন দেয়ার, সে সেখানে যেতে না যেতেই দ্য ট্রেন লেফট, ট্রেন ছেড়ে দিল। আর যদি বলি অ্যাজ সুন অ্যাজ, তার মানে সে যাওয়া মাত্রই ট্রেন ছাড়লো। তাহলে নো সুনার হ্যাড মানে কোনো কিছু হতে না হতেই। এবার স্ক্যারসলি হ্যাড মানে ওই হতে না হতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, মানে ঠিক স্ক্যারসলি মানে পৌঁছানো না, মানে এই ধরনের অর্থে আমরা স্ক্যারসলি হ্যাড, নো সুনার হ্যাড ব্যবহার করি। হার্ডলি হ্যাডের ক্ষেত্রেও তাই। তার মানে হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, স্ক্যারসলি হ্যাড, এগুলো সম অর্থ প্রকাশ করে। এবার সে আনলেস মানে কি, যদি না। লেস্ট, লেস্ট মানে পাচ্ছে ভয় হয়। লেস্টের কাজটা কি, ধরো আমি যদি বলি উই শুড, ধরো আমি যদি একটা বাক্য বলি যে হি ওয়াক ফাস্ট, হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে। কেন, লেস্ট,
হি শুড মিস দ্য ট্রেন, যদি সে ট্রেনটা মিস করে, তারপরে দেখো লেস্ট ব্যবহার হলে তখন সাবজেক্টের পরে শুড বসে, শুড বসে। তা আমরা যদি কখনো দেখো যে এরকম একটা সেন্টেন্স আছে যে হি ওয়াক্স ফাস্ট ড্যাশ হি শুড মিস দ্য ট্রেন, যদি তুমি এই বাক্যটা দেখো তাহলে তোমার মনে পড়বে আমার এই কথাটা, যে যেহেতু লেস্ট বসলে শুড হয় তার মানে এখানে লেস্ট হবে। কোনো কিছুর আশঙ্কা বুঝালে, ভয় হয় এরকম বুঝালে, সন্দেহ থাকলে সেক্ষেত্রে লেস্ট হয়। আচ্ছা, এটাই লিস্ট। আর LEST এটা আবার লিখো না, এই লিস্ট কিন্তু হলো লিটল এর সুপারলেটিভ ফ্রম লিস্ট। এই লিস্ট মানে হচ্ছে ন্যূনতম। আমার সঙ্গে বলি না তোমার ন্যূনতম জ্ঞান নাই, তার মানে ইউ ডোন্ট হ্যাভ দ্য লিস্ট কমন সেন্স, সেটা হলো এই লিস্ট। আর এই লিস্টটা হচ্ছে পাচ্ছে ভয় হয় এরকম অর্থে। এবার ইনকেস, ইনকেস মানেও যদি, ইফ মানেও যদি। পার্থক্যটা হলো ইনকেসের ক্ষেত্রে একটা আশঙ্কা থাকে, মানে যদি কোনো কারণে একটা ঘটনা ঘটে এরকম আশঙ্কা হলে আমরা ইনকেস দিই। ধরো আমি যদি বলি ছাতাটা সাথে নিয়ে দাও, ছাতাটা সাথে নিয়ে যাও যদি বৃষ্টি হয়, তখন আমি কি বলবো? টেক দ্য আমব্রেলা ইন কেস ইট রেইনস। তারপরে যখন যদির মধ্যে একটা সম্ভাবনা থাকবে, একটা কারণ থাকতে পারে, তখন তোমরা ইফ না দেখিয়ে দিবা ইন কেস, সো দ্যাট যাতে। ইন অর্ডার টু একটা উদ্দেশ্য বুঝালে ইন অর্ডার টু হয়। আমি যদি বলি উই আর গোয়িং দেয়ার, আমরা সেখানে যাচ্ছি কেন? ইন অর্ডার টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে বা শেখার উদ্দেশ্যে, এরকম উদ্দেশ্য বুঝালে হয় কি ইন অর্ডার টু। তারপর কি আছে দেখো, টু ডট ডট টু, এতই ডট ডট যে, এরকম অর্থে আমরা নেতিবাচক অর্থে টু টু ব্যবহার করি। হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এরকম অর্থে টু টু। ইউজ টু, অতীতের কোনো অভ্যাসমূলক কাজ বুঝলে আমরা ইউজ টু দেই। যেমন হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তার মানে সে আগে প্রত্যহ সকালে হাঁটতো, এখন হাঁটে না, এরকম অতীতের অভ্যাস বোঝালে ইউজ টু। আর ইউজড এর পরে টু না দিয়ে যদি ফর দাও, তখন কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়, মানে একটা কাজের জন্য। আমি যদি বলি যে এই জিনিসটা ব্যবহার করা হয় এটার জন্য, তখন আমাকে বলতে হবে ইট ইজ ইউজড ফর, তারপর আমি কারণটা দেখাবো, এরকম কারণ বুঝালে ফর হবে। আচ্ছা, এবার নিড হলো প্রয়োজন, আর নিড নট কি প্রয়োজন নেই। ডেয়ার মানে সাহস করা, আর ডেয়ার নট মানে কি সাহস না করা। আমি যদি বলি হি ডেয়ার নট, তার মানে সে সাহস করে না। ড্রাইভ অ্যাট নাইট, সে রাতের বেলা গাড়ি চালাতে সাহস করে না। আর যদি বলি সাহস করে, তাহলে নট তুলে দিবা। আচ্ছা, এবার আসো বি অ্যাবাউট টু। এখানে বি মানে কিন্তু বি না, এখানে বি মানে বি ভার্ব হবে। এখানে অ্যাম ইজ আর হতে পারে, ওয়াজ আর হতে পারে। ধরো আমি যদি ইজ দেই, ইজ অ্যাবাউট টু হবে, তার মানে এই মাত্র শুরু হতে যাচ্ছে। এটা কি রকম? ধরো আমি একটা বাক্য বললাম যে ইট ইজ, আমি বললাম যে যে দা ক্লাস ইজ অ্যাবাউট টু স্টার্ট, তার মানে ক্লাসটা শুরু হতে যাচ্ছে। পেসিভ করলে অন্যভাবে করব, তাহলে বি অ্যাবাউট টু হচ্ছে কোনো কাজ শুরু হতে যাচ্ছে। অ্যাজ দো আর অ্যাজ ইফ এর অর্থ হলো যেন বা মনে হয় যেন। ইন স্পাইট অফ সত্ত্বেও, ডিসপাইট মানেও সত্ত্বেও। আমি যদি বলি ডিসপাইট পোভার্টি, দরিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ, এরকম অর্থে আমরা ডিসপাইট বা ইন স্পাইট অফ দিব। এবার আসো ইন স্টেট অফ মানে কি পরিবর্তে, এটা কি ব্যবহার করবো? ধর আমি যদি বলি তার কাছে আমি বই চাইছিলাম, সে আমাকে বাংলার পরিবর্তে ইংলিশ বই দিল, তাহলে হি গেভ মি অ্যান ইংলিশ বুক ইন স্টেট অফ বেঙ্গলি। ইন স্টেট অফ মানে পরিবর্তে। আচ্ছা, আর বিকজ অফ মানে কি কারণে, ডিউ টু মানেও কারণে, ওয়িং টু মানেও কারণে, অন অ্যাকাউন্ট অফ মানেও কারণে, কারণে বোঝাতে এগুলো ব্যবহার করবো, তোমাকে শিখে রাখতে হবে। এবার আসো কি বলছে, রেদার দেন মানে কোনো পছন্দ বোঝাতে তুলনামূলক। সো দ্যাট এতই যে, ইভেন ইফ যদিও, মানে যদিও এমন হয় এরকম অর্থে ইভেন ইফ। ইভেন দো এমনকি যদিও, অ্যাজ ওয়েল অ্যাজ এবং বা সাথে সাথে, অ্যালং উইথ মানে সাথে, মানে আমি যদি বলি দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ওয়েন্ট দেয়ার, শিক্ষক তার ছাত্রদের সাথে সেখানে গেল, এরকম অর্থে অ্যালং উইথ। অ্যাকম্পানিড বাই মানে কারোর সাথে সঙ্গ দেয়া, সঙ্গ দেয়া, তার মানে আমি যদি বলি হি ওয়েন্ট দেয়ার অ্যাকম্পানিড বাই হিজ ফাদার, তার বাবার সাথে সঙ্গ দিয়ে সেখানে গিয়েছিল, এরকম অ্যাকম্পানিড বাই। নট অনলি বাট অলসো তো বোঝো, মানে শুধু না বরং আরো।
হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ পোয়েট। সে একজন শিক্ষক না, একজন কবিও। এরকম অর্থে আমার নট অনলি বাট অলসো দিই। এইদার অরের কাজ কি? হয় এটা নয় এটা। আমি যদি বলি আই নিড আইদার আ পেন অর আ পেন্সিল, আমার হয় একটা কলম নাহলে একটা পেন্সিল দরকার। আর নেইদার নর কি? এটাও না ওটাও না। আই নিড নেইদার আ পেন নর আ পেন্সিল, আমার কলমও দরকার নেই, পেন্সিলও দরকার নেই। এগুলো তোমাদের শিখতে হবে। তারপরে আসো 37, উড ইউ মাইন্ড। কিছু মনে করবেন কি? এই উড ইউ মাইন্ডের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। মানে এগুলো আমি পিডিএফ শিটে তোমাদেরকে গোছানো সাজানো নোট দিয়ে দিব। জাস্ট এখন কথা শোনো। আমি জানি আমি যত দ্রুত বলতেছি এত দ্রুত তোমরা লিখতে পারবে না, সমস্যা নেই তো। আমি যে লিখছি না উড ইউ মাইন্ডের পর ভার্ব প্লাস আইএনজি, এটা তোমরা পিডিএফ শিট পেয়ে যাবা, এভাবেই পেয়ে যাবা। এখানে শুধু আমি একটু অগোছালোভাবে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। উড ইউ মাইন্ডের পর ভার্ব প্লাস আইএনজি দিলে কি বোঝায়? তো আমি যদি বলি উড ইউ মাইন্ড মুভিং আ সাইড, কিছু না মনে করলে একটু সরে বসবেন। আমি যদি বলি উড ইউ মাইন্ড গিভিং মি ইউর পেন, কিছু না মনে করলে আপনার কলমটা একটু দিবেন। এরকম উড ইউ মাইন্ড প্লাস ভার্ব আইএনজি দিয়ে তোমার প্রশ্ন করতে পারো। আচ্ছা, ফিল লাইক মানে ইচ্ছা করা। যেমন আই ফিল লাইক গোয়িং টু স্কুল অ্যাগেইন, আমার আবারও বিদ্যালয়ে যেতে স্কুলে ইচ্ছা করে। এরকম ফিল লাইক হলে কোনো কিছু ইচ্ছা করা বোঝায়। তারপরে লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু মানে আগ্রহের সাথে অপেক্ষা করা। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিয়ে তোমার একটা ভার্ব দিতে পারো। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু, তোমার এখানে লুকিং না দিয়ে লুকও দিতে পারো। কন্টিনিউয়াস হলে লুকিং আর ইনডেফিনিট হলে লুক। তবে একটা কথা মনে রাখো, সেটা হলো যখন তোমরা ইন অর্ডার টু লিখবা, ইন অর্ডার টু, ইন অর্ডার টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। বাট যখন তুমি লুক ফরওয়ার্ড টু লিখবা তখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে তোমাকে। অর্থ দুইটা প্রায় একই রকম, বাট লুক ফরওয়ার্ড টু দিলে আইএনজি দিতে হবে। তাহলে আমি যদি বলি আই লুক ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ, মানে আমি ইংরেজি শেখার জন্য অধীর আগ্রহ করতেছি। তাহলে লুক ফরওয়ার্ড টু এর পর ভার্ব প্লাস আইএনজি হবে। তুমি এটাকে কন্টিনিউয়াসও করতে পারো, আই এম লুকিং ফরওয়ার্ড টু, তখনও লার্নিং দিতে হবে। অর্থাৎ ইন অর্ডার টু দিলে ভার্বের বেস ফর্ম, আর লুক ফরওয়ার্ড টু বা অন্য যে কোনো টু উইথ আ ভিউ টু, তারপর ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। অবজেক্ট টু ভার্ব প্লাস আইএনজি। ইন এডিশন টু মানে অধিকন্তু বা এছাড়াও। বাই ডিন্ট অফ মানে কি? বদৌলতে মানে কারণে। মানে কি? ধরো আমি যদি বলি সে কঠোর পরিশ্রমের বলে সফল হলো, তাহলে হি বিকেম সাকসেসফুল বাই ডিন্ট অফ হার্ড লেবার। সো বাই ডিন্ট অফ হলো কোনো কিছুর ফলে বা কোনো কিছুর কারণে কিছু হওয়া। এবার বাই মিনস অফ মানে উপায়ে, একটা মাধ্যমে। তারপর উইথ আ ভিউ টু উদ্দেশ্য। কিন্তু মনে আছে আমি কি বলেছিলাম? শুধু ইন অর্ডার টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এছাড়া টু যুক্ত যত ফ্রেজ আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অবজেক্ট টু, বি ইউজ টু, সব ওয়িং টু, সবার পর ভার্ব প্লাস আইএনজি হবে। তোমাদের কাজ হলো এই বাংলা মিনিং গুলো খুব ভালো করে পড়া, ভালো করে শেখা, এও শিখতে হবে। দেখো আমি প্রথমে 50টা দিয়েছি, তারপর আবার 1 থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8। কেন জানো? কিছু রিপিট আছে, আবার কিছু নতুন আছে। সব মিলিয়ে আমি তোমাদেরকে এখানে আগের 50টা আর এখানে 50টা দুইবার দিয়েছি। তোমরা দুইবার রিভিশন দিয়ে দিবা, দেখবা এখানে বেশ কিছু কমন পাবা, কিছু নতুন পাবা। অর্থাৎ এখানে 60 থেকে 70 ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি একই ওয়ার্ড দুইবার কেন দিলেন? আসলে আমি কি করেছি জানো? তোমাদের এইচএসসি 25 25 24 23 22 মানে বিগত বছরের যত বোর্ডের পরীক্ষা হয়েছে এই ওয়ার্ড ফ্রেজ থেকে সবগুলো ওয়ার্ড ফ্রেজ আমি কালেক্ট করেছি, করে তার বাংলা মিনিংটা লিখে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ড ফ্রেজগুলো শেখা আর প্রিভিয়াস কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। যদি এগুলো শিখতে পারো, আর বেশি না, যদি 8-10টা এরকম কোশ্চেন তোমরা সলভ করতে পারো, তোমরা এখানে ফুল মার্কস পাবা, এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তাহলে আজকের আমাদের আলোচনা ছিল এটাই, যে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস। এখন তোমাদের দায়িত্ব হলো পিডিএফ শিটটা দিয়ে দিব গ্রুপে, তোমরা ডাউনলোড করে নিবা, নিয়ে একদম ঝরঝরা করে ফেলবা। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন একটা টপিক শেষ করব ইনশাল্লাহ। আমার প্ল্যান হচ্ছে তোমাদের
26 ব্যাচে যারা আছো, তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার 7 থেকে 8 দিন আগে যেন আমি তোমাদের সিলেবাসটা চমৎকারভাবে শেষ করতে পারি। ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার এবং তোমাদের রাইটিং পার্ট। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, নাচতে নাচতে পড়াশোনা করো। থ্যাংক ইউ।